হামাস ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের ভেতর বাহির। আলী আহমদ মাবরুর, গার্ডিয়ান পাবলিকেশনস। অধ্যায় ৩, ইন্তিফাদা, প্রেক্ষাপট ও পরিণতি। প্রথম ইন্তিফাদা। 1987 সালের 8 ডিসেম্বর শুরু হয় প্রথম ইন্তিফাদা। ইন্তিফাদা একটি বিপ্লব। যখন বেসামরিক নাগরিক প্রশাসনকে অসহযোগিতার মাধ্যমে প্রচলিত আইনগুলো অমান্য ও স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন করে, তখন ইন্তিফাদা জন্ম হয়। 1987 সালের ইন্তিফাদা ইতিহাসে নজিরবিহীন। হাজারো বেসামরিক মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রা বাদ দিয়ে দিনের পর দিন বিক্ষোভ করছে, ইসরায়েলি স্থাপনায় পাথর ছুঁড়ছে। এমনটা মূলত ভাবা যায় না। ইন্তিফাদা এর শাব্দিক অর্থ প্রকম্পিত করা বা জেগে ওঠা। তবে পারিভাষিক অর্থে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের দুটি বড় ইসলামী আন্দোলনকে ইন্তিফাদা বলা হয়। 80-এর দশকের শেষ এবং 90-এর দশকের শুরুর দিকে পশ্চিম তীর ও গাজা এলাকায় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। প্রথম ইন্তিফাদা শুরু হয়েছিল 1987 সালে, যা 1993 সাল পর্যন্ত চলে। এটা ছিল অসহযোগ আন্দোলনের মতো, যেখানে গেরিলা পদ্ধতিতে দখলদার ইসরায়েলি সেনাদের প্রতিরোধ করার চেষ্টা করা হয়। 9 ডিসেম্বর জাবালিয়া শরণার্থী শিবিরে একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আঘাতে 4 ফিলিস্তিনির মৃত্যুর প্রথম ঘটনায় ইন্তিফাদা শুরু হয়। এই ইন্তিফাদায় নিরস্ত্র প্রতিরোধ এবং আইন অমান্য, এই দুই ধরনের কৌশল প্রয়োগ করা হয়। এর মধ্যে ছিল সাধারণ ধর্মঘট, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক, বেসামরিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানসমূহ বর্জন, অর্থনৈতিক বয়কট, যার মধ্যে ছিল ইসরায়েলি বসতিতে পাথর নিক্ষেপ, ইসরায়েলি পণ্য প্রত্যাখ্যান, ট্যাক্স দিতে অস্বীকার, ইসরায়েলি লাইসেন্সে ফিলিস্তিনি গাড়ি চালানোয় অস্বীকৃতি, দেওয়াল লিখন, ব্যারিকেড সৃষ্টি এবং ফিলিস্তিনি অঞ্চলের মধ্যে ইহুদি বসতিতে ব্যাপক পাথর নিক্ষেপ। ইন্তিফাদা চলাকালে ইসরায়েল প্রায় 80,000 সৈন্য মোতায়েন করে। প্রথম দিকে তারা সরাসরি গুলি ছুড়ে ফিলিস্তিনিদের হত্যা করে। প্রথম 13 মাসে 332 জন ফিলিস্তিনি এবং 12 জন ইসরায়েলি নিহত হয়। শিশু, যুবক ও বেসামরিক জনতাকে হত্যার পর তারা জবরদস্তি, শক্তি ও আঘাতের মাধ্যমে ফিলিস্তিনিদের হাড় ভেঙে দেওয়ার নীতি অবলম্বন করে। এই নীতিটি মূলত ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী আইজ্যাক রবিনের মাথা থেকে আসে। হাড় ভেঙে দেওয়ার মাধ্যমে তিনি ইন্তিফাদাকে দমন করার চেষ্টা চালান। ভাবতে অবাক লাগে, সন্ত্রাসী মানসিকতার এই ব্যক্তিটি পরবর্তী সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীও হয়েছিলেন। যা হোক, বিতর্কিত হাড় ভেঙে দেওয়ার কৌশল প্রসঙ্গে তার বিখ্যাত উক্তিটি হল, এই সরকার সব ধরনের সংঘাত ও সন্ত্রাসকে কঠোর হস্তে দমন করবে। তারা ইসরায়েলের কোনো নাগরিককে ক্ষতি করার সুযোগ হামাস বা ইসলামিক জিহাদকে দেবে না। আর খুনি সংগঠনকে মোকাবেলা করতে গিয়ে আপনি যাই করুন না কেন, সেটাই আইনি, সেটাই বৈধ। কিশোরদের লাঠি দিয়ে প্রহার করায় ইসরায়েলি সৈন্যদের ভাবমূর্তি বিশ্বব্যাপী নেতিবাচক হিসেবে প্রচারিত হয়। এতে তারা সরাসরি প্রাণে না মেরে প্রাণঘাতী প্লাস্টিক বুলেট ছোড়ার নীতি গ্রহণ করে। ইন্তিফাদার প্রথম বছরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী 311 জন ফিলিস্তিনিকে হত্যা করে, যার মধ্যে 53 জনের বয়স 17 বছরেরও কম। সেভ দ্য চিলড্রেনের মতে প্রথম 2 বছর 18 বছরের কম বয়সী আনুমানিক 60% ফিলিস্তিনি গুলি, প্রহার বা কাঁদানে গ্যাসের আঘাতে আহত হয়। 1987 থেকে 1993 এই 6 বছরে আইডিএফ আনুমানিক 1204 জন ফিলিস্তিনিকে হত্যা করে। প্রথম 2 বছরে আইডিএফের আঘাতে আহত 30,000 ফিলিস্তিনি শিশুর চিকিৎসার প্রয়োজন হয়। ইন্তিফাদার কর্মকৌশল। অধিকৃত অঞ্চল সমূহের মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ ব্যাপক ঘরবাড়ি ধ্বংস ও নিপীড়নের বীভৎস পন্থা অবলম্বন করে। কারফিউ জারিসহ ইসরায়েলদের জন্য হুমকি হতে পারে এমন রাজনৈতিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়। সেই সঙ্গে রাজনৈতিক নেতাদের কারাগারে ও অন্যত্র নির্বাসনে পাঠায়। তারা ভাবে ফিলিস্তিনি প্রতিরোধ শক্তি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এটা ছিল তাদের মারাত্মক ভুল চিন্তা। ব্যবহৃত টায়ার থেকে নেওয়া রাবারের চাকতিতে
একটি লোহার পেরেক ঢুকিয়ে ফিলিস্তিনিরা এক ধরনের টায়ার ছিদ্রকারী যন্ত্র উদ্ভাবন করে। প্রথম ইন্তিফাদার সময় এই ক্ষুদে অস্ত্রগুলো পশ্চিম তীরের প্রধান সড়কে ছড়িয়ে দিয়েছিল। 1987 সালের 8 ডিসেম্বর ইসরায়েলে কাজ শেষে ফিরতি ফিলিস্তিনি যাত্রীদের বহনকারী একটি গাড়িকে একটি ইসরায়েলি সেনার ট্যাঙ্ক চাপা দেয়। এতে 4 জন নিহত হয়। শত শত ফিলিস্তিনি শ্রমিক এই ঘটনার সাক্ষী। নিহত শ্রমিকদের জানাজা দ্রুত একটি বড় বিক্ষোভে রূপ নেয়, যেখানে ক্যাম্পের 10,000 জনতা উপস্থিত ছিল। ক্যাম্পে গুজব ছড়িয়ে পড়ে 2 দিন আগে গাজায় কেনাকাটা করার সময় ছুরিকাঘাতে এক ইসরায়েলি ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতেই তারা ইচ্ছাকৃত ফিলিস্তিনি শ্রমিকদের হত্যা করেছে। এর পরের দিন গাজা উপত্যকায় একটি ইসরায়েলি গাড়িতে ফিলিস্তিনিরা হামলা করলে ইসরায়েলি বাহিনীর হামলায় এক যুবক নিহত ও 16 জন আহত হয়। জনতার বিক্ষোভ চলতেই থাকে। বিক্ষোভ দ্রুতই পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ছড়িয়ে পড়ে। যুবকরা প্রতিবেশীদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা ময়লা আবর্জনা, পাথর ও টায়ার চালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। যেসব সৈন্য জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিল তাদেরও প্রতিরোধ করে। ফিলিস্তিনি দোকানদাররা তাদের ব্যবসা বন্ধ করে দেয় এবং শ্রমিকরা ইসরায়েলি প্রকল্পগুলোতে কাজ করতে অস্বীকৃতি জানায়। এই সকল কার্যক্রমকে ইসরায়েল দাঙ্গা হিসেবে অভিহিত করার চেষ্টা করে। তারা মিডিয়ার কাছে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের স্বার্থে দমনকে প্রয়োজনীয় এবং ন্যায়সঙ্গত হিসেবে ঘোষণা দেয়। কয়েকদিনের মধ্যে অধিকৃত অঞ্চলগুলোতে অভূতপূর্ব বিক্ষোভ মিছিল ও বাণিজ্যিক ধর্মঘটে আন্দোলিত হতে থাকে। এই বিক্ষোভে নারী, শিশুসহ হাজারো বেসামরিক জনগণ সামিল হয়। ইসরায়েলি বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি, কাঁদানে গ্যাস, জলকামান, রাবার বুলেট, গোলাবারুদ নিয়ে সব রকম ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু তারপরও বিক্ষোভ দমন করা সম্ভব হয়নি। বরং প্রতি মুহূর্তে তা আরও বেগবান হয়। ফিলিস্তিনিদের এই অভ্যুত্থানে ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল কঠোর। ইন্তিফাদার শুরুর দিকে তারা অনেকে ফিলিস্তিনিকে হত্যা করে। যেহেতু প্রথম দিকের বেশিরভাগ নিহত ব্যক্তি ছিল বেসামরিক ও যুব, তাই আইজ্যাক রবিন নির্মম ও নিষ্ঠুর উপায়ে তাদের দমন করার চেষ্টা করে। তারা ফিলিস্তিনিদের গণগ্রেফতার এবং তড়িৎ শাস্তি প্রদানেরও ব্যবস্থা নেয়। যেমন পশ্চিম তীরবর্তী স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো 12 মাসের জন্য বন্ধ রাখা। শুধু প্রথম বছরে 1612-এর বেশি রাউন্ড দ্য ক্লক কারফিউ জারি করা হয়। বন্ধ করা হয় ফিলিস্তিনিদের জন্য পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। একটা পর্যায়ে 25,000 ফিলিস্তিনি পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারে বাসিন্দা হয়। ফিলিস্তিনি খামারগুলো থেকে গাছপালা উপড়ে ফেলা এবং উৎপাদিত কৃষিপণ্যের বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রথম বছর 1,000-এরও বেশি ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করা হয়। অধিবাসীরাও ফিলিস্তিনিদের সঙ্গে ব্যক্তিগত সংঘাতে জড়িয়ে পড়ে। ট্যাক্স দিতে অস্বীকারী ফিলিস্তিনিদের সম্পদ ও লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়। যেসব পরিবারের সদস্যরা পাথর নিক্ষেপকারী হিসেবে চিহ্নিত ছিল তাদের উপরও সাধ্যতির জরিমানা আরোপ করা হয়। ইন্তিফাদার ফলাফল। ইন্তিফাদা কোনো সামরিক যুদ্ধ ছিল না, গেরিলা যুদ্ধও নয়। পরিস্থিতির উপর যাদের সীমিত নিয়ন্ত্রণ ছিল তারা কখনোই আশা করেনি এমন একটা তৃণমূল আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে এভাবে সফলতা অর্জন করবে। তবে পরবর্তী সময়ে এসে বিশ্লেষকরা ইন্তিফাদার ফলাফল নির্ণয় করেন, যার বেশিরভাগ ছিল ফিলিস্তিনিদের জন্য ইতিবাচক। যেমন, প্রতিবেশী কোনো আরব রাষ্ট্রের সহায়তা ছাড়াই ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার মাধ্যমে ফিলিস্তিনিরা একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের পরিচয় প্রদর্শন করতে সক্ষম হয়েছিল। জেরুজালেম শহরটি সবার জন্যই উন্মুক্ত, এমন একটি ধারণা ইন্তিফাদার আগ পর্যন্ত সর্বত্র বিরাজমান ছিল। কিন্তু ইন্তিফাদা সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, যার দায়ভার ইসরায়েলের উপরেই বর্তায়। পিএলওর জনপ্রিয়তা ও সমর্থন কুড়ানোর জন্য পশ্চিম তীরে জর্ডান বাড়তি প্রশাসনিক ও আর্থিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়। আয়রন ফিস্ট বা শক্ত হাতে দমন নীতির ব্যর্থতা ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করে। পশ্চিম তীরের সঙ্গে জর্ডানের ছিন্ন করা আইনি ও প্রশাসনিক সম্পর্ক এবং ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি হিসেবে
পিএলওর একক অবস্থানের প্রতি মার্কিন স্বীকৃতিকে এই ইন্তিফাদায় প্রশ্নবিদ্ধ করেছিল। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের আইজ্যাক রবিনকে চাপ দিয়ে পিএলওর সঙ্গে আপোষ ও সংলাপের মাধ্যমে সহিংসতার অবসান ঘটাতে বাধ্য করেছিল। ইন্তিফাদার ফলে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। ফিলিস্তিনিরা ইন্তিফাদার মাধ্যমেই প্রথমবারের মতো দেখিয়েছিল ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে দুটি দিক রয়েছে। অনেক পশ্চিমা মিডিয়া প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করেছিল, যা তারা আগে কখনোই করেনি। জাতিসংঘ, ইউরোপিয়ান কমিউনিটি ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের সমালোচনা হয়েছিল। ইউরোপিয়ান কমিউনিটি সদ্যসৃষ্ট ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহায়ক শক্তি হয়ে উঠেছিল। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও চুক্তির জন্য ফিলিস্তিনিদের প্রয়োজনীয় ক্ষমতায়ন করেছিল ইন্তিফাদা। ইন্তিফাদা আইডিএফ এর গুরুত্বপূর্ণ ও কৌশলী কার্যক্রমের অনেক বর্বরতা প্রকাশ করে দিয়েছিল এবং পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলের দীর্ঘ নিয়ন্ত্রণের ব্যাপারে সমস্যা উন্মোচিত হয়েছিল। ইসরায়েলের এই কাজগুলো পরবর্তী সময়ে আন্তর্জাতিক ফোরামে ব্যাপকভাবে সমালোচিত হয়। ইন্তিফাদা ইখওয়ানের বিবর্তনের প্রকৃত প্রেক্ষাপট। ইতিহাস সাক্ষ্য দেয়, কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনার আলোকে ইন্তিফাদা আসেনি। ইন্তিফাদা শুরু হয়েছিল একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে, যা সাধারণ মানুষের তীব্র ক্ষোভের ঐতিহাসিক বিস্ফোরণ ঘটায়। একটি জনবিস্ফোরণ ঘটতে পারে এমন ধারণা ফিলিস্তিনের ইখওয়ান অনেক দিন আগে থেকেই করছিল, আর সে কারণে তারা 1983 সাল থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করে। ইন্তিফাদা যেদিন ঘটল সেদিনই ফিলিস্তিনের ভেতরে ও বাইরে ইখওয়ান প্রতিষ্ঠিত সবগুলো সংস্থা একই সঙ্গে কাজে নেমে পড়ে। ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের যে লড়াই, সেখানে নিজেদের উপযোগিতা সৃষ্টির জন্য সামর্থ্য অনুযায়ী ইন্তিফাদাকে সর্বোচ্চ পরিমাণ পুঁজি করে অগ্রসর হওয়া ছাড়া ইখওয়ানের সামনে আর কোনো বিকল্প ছিল না। কারণ তারা যদি সক্রিয় না হতো তাহলে হয়তো তাদের আন্দোলনটাই নিঃশেষ হয়ে যেত। অন্যদিকে বাস্তবতা হলো, ইন্তিফাদার চেতনাকে ধারণ করার মতো আগ্রহ, আকাঙ্ক্ষা, প্রাতিষ্ঠানিক কাঠামো ও বৈশ্বিক সমর্থন কেবল ইখওয়ানেরই ছিল। ইখওয়ানের জন্য ইন্তিফাদা ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত। তারা দখলদারিত্ব থেকে নিজ ভূখণ্ডকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তারা জানত এই ইন্তিফাদা হলো দীর্ঘমেয়াদী একটি লড়াইয়ের সূচনা মাত্র। ইখওয়ান তার নিয়ন্ত্রণে থাকা সকল মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠান এবং গাজার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম জোরদার করার মাধ্যমে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি এবং পুরনোদের মধ্যেও গতির সঞ্চার করে। তারা ইসরায়েলের সহযোগিতা না করার জন্য জনগণকে আহ্বান, মিছিল সমাবেশের আয়োজন, ইসরায়েলি পতাকাতে আগুন দেওয়া এবং টায়ার পুড়িয়ে বিভিন্ন সড়ক অবরোধ করে। ইন্তিফাদা ছিল দীর্ঘদিন ধরে নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছনা, বঞ্চনা ও অবহেলার দরুন জনগণের ক্ষোভের বিস্ফোরণ। তবে এই সময়ে ইখওয়ান শুধু যে দখলদারিত্বের অবসান চেয়ে স্লোগান দিয়েছে তা নয়, বরং ইসরায়েল রাষ্ট্রের বিলুপ্তির দাবিতেও স্লোগান দেয়। যারা এই মিছিলের সমাবেশে অংশ নিত তাদের অধিকাংশই উদ্বাস্ত। এই ফিলিস্তিনিরা তখনই উদ্বাস্ত হয় যখন ইহুদিরা তাদের বাড়িঘর দখল করে নেয়। ইসরায়েলের এই অন্যায় দখলদারিত্বকে ফিলিস্তিনিরা নাকাবা বা মহাবিপর্যয় হিসেবে অভিহিত করে। নাকাবাটি সংঘটিত হয় 1948 সালে, যেদিন ইসরায়েলরা ফিলিস্তিনিদের নিজ এলাকা থেকে উচ্ছেদের মাধ্যমে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করে 1947 থেকে 1949 সাল। এই 2 বছরের মধ্যে 7,50,000 ফিলিস্তিনি ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়। ইসরায়েল দাবি করত আরবের রাজনৈতিক ও সামরিক শাসকদের নানা অপকর্মের কারণেই এই মানুষগুলো গৃহহীন হয়েছে। মুখে যাই বলুক না কেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এই তথ্য অনুযায়ী এই বিশাল সংখ্যক উদ্বাস্তের মধ্যে 75% ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনের শিকার। তারা যে শুধু সামরিক অভিযান চালিয়েই এই বিপুল সংখ্যক মানুষকে ঘরছাড়া করেছে তা নয়, বরং মানসিকভাবে নানা ভীতিকর পরিস্থিতি সৃষ্টির মাধ্যমেও নিজ এলাকা ছাড়তে বাধ্য করেছে।
তবে 1948 থেকে 1949 সালের সামরিক অভিযানের পর জোর করে অনেকে ফিলিস্তিনিকে তাদের ভূমি থেকে বহিষ্কার করে। এই সময়ে তাদের মাধ্যমে ফিলিস্তিনিদের উপর বর্বর গণহত্যাও সংঘটিত হয়। ইন্তিফাদা শুরু হলে তিউনিসিয়াতে থাকা পিএলও নেতারা ভিন্ন কৌশলে এগোয়। ইয়াসির আরাফাত ও তার পরামর্শকরা বিশ্ববাসীর সামনে নিজেদের শান্তিকামী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পিএলওর উপর আরও চাপ বাড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্র বলে, পিএলও যদি সত্যিই নিজেদের শান্তিকামী দাবি করে তাহলে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে সব ধরনের সহিংসতার পথ পরিহার করতে হবে। পিএলও নেতাদের পক্ষেও ইন্তিফাদাকে কাজে লাগানোর যথেষ্ট কারণ ও সুযোগ ছিল। শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল ইন্তিফাদার নিয়ন্ত্রণ এবং আন্দোলনের ফসল নিজেদের ঘরে তোলা। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের একমাত্র প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আদায় করার ব্যাপারেও তারা বেপরোয়া ছিল। তারা চাচ্ছিল যাতে সমস্ত শান্তি প্রক্রিয়া তাদের সঙ্গেই আলোচনা করে অব্যাহত রাখা হয়। এসব নানা চিন্তাভাবনাকে সামনে রেখে পিএলও নেতারা তাদের নেতাকর্মীদের ইখওয়ানের সঙ্গে মিলে ইন্তিফাদায় ভূমিকা রাখার নির্দেশ দেয়। তারা যেন গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে ইহুদিদের জন্য দুঃস্বপ্ন বানাতে পারে। অন্যদিকে ইসরায়েলরা প্রথম ইন্তিফাদাকে তেমন গুরুত্ব দেয়নি। তারা মনে করেছিল অন্য আন্দোলনগুলোর মতো ইন্তিফাদাও 2-1 দিন পর শেষ হয়ে যাবে। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়। তারা দেখে ইসরায়েলের সৈন্যদের সঙ্গে একেবারে সাধারণ নিরস্ত্র মানুষগুলো দিনের পর দিন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর গাজার পথে ঘাটে লড়াই করছে। এতে ইসরায়েল পুরোপুরি ঘাবড়ে যায়। তারা কি করবে বুঝে উঠতে না পেরে গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ করার উদ্যোগ নেয়। তবে ব্যর্থ হয়, কারণ তারা বুঝতে পারে এভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলে তা ইন্তিফাদার আগুনকে আরও বাড়িয়ে দেবে। কেননা বিশ্ববিদ্যালয় বন্ধ হলে তরুণরা ক্লাস না করে রাজপথে নেমে আসবে এবং সংঘর্ষে লিপ্ত হবে। বাস্তবতা হলো সেই সময় ইসরায়েলের কোনো কৌশলই কাজ করছিল না। বিক্ষোভকারীদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল। তাই যখনই তারা প্রতিবাদ কর্মসূচিগুলোকে দমন করতে কঠোর হতো তখনই তা তাদের জন্য হিতে বিপরীত হতো। এদিকে ইসরায়েলের বিভিন্ন কলকারখানায় কর্মরত ফিলিস্তিনি শ্রমিকরাও হঠাৎ করে বয়কট কর্মসূচির ডাক দেয়। তারা সে সময় কাজ না করে বাড়িতে বসে থাকে কিংবা প্রতিবাদ মিছিলে যোগ দেয়। সকল মসজিদ থেকে একযোগে মাইকে কোরআন তিলাওয়াত বাজানো হতো কিংবা হামদ নাদ গান পরিবেশন চলত। অনেক সময় বিক্ষোভকারীদের আগাম বার্তা দিয়ে পরিস্থিতি সম্পর্কে অবগত করা অথবা কারো কোনো বিপদ কিংবা রক্তের প্রয়োজন হলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হতো। ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় ইখওয়ানের যে শাখাগুলো কাজ করছিল সেগুলোকে একীভূত করার যে সিদ্ধান্ত ইখওয়ান নিয়েছিল ইন্তিফাদার সময় তার সুফল পেতে শুরু করে। 1980 সাল থেকে গাজা ও পশ্চিম তীরের ইখওয়ান নির্বাচিত একটি কাউন্সিলের কমান্ডে পরিচালিত হচ্ছিল। এই প্রতিনিধিরা গাজা উপত্যকা ও পশ্চিম তীরের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চল থেকে নির্বাচিত হয়েছিলেন। ইন্তিফাদা শুরু হওয়ার সাথে সাথেই এই কাউন্সিল জরুরি বৈঠক আহ্বান করে যাতে গোটা ফিলিস্তিনে ভবিষ্যৎ কার্যক্রমগুলো সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করতে পারে। উদ্বাস্ত শিবিরগুলোতে ইসরায়েল আগে থেকেই অবরোধ আরোপ করেছিল। এর আগে এই শিবিরগুলোতে ইখওয়ান বেশি কাজ করত, কিন্তু ইন্তিফাদার পর শেখ ইয়াসিন এই শিবিরগুলো শান্ত রাখার চেষ্টা করেন যাতে ইসরায়েল তাদের উপর আরও চড়াও হয়ে দুর্ভোগ বাড়ানোর সুযোগ না পায়। একসময় ইন্তিফাদা দমনের জন্য ইসরায়েল দেখামাত্র গুলির আদেশ দেয় এবং পাথর ছোড়া কিশোরদের নির্মমভাবে প্রহারের সিদ্ধান্ত নেয়। ইসরায়েলের এসব জঘন্য আচরণ সাধারণ জনতাকে আরও উত্তেজিত ও ক্ষিপ্ত করে তোলে। জনগণ আরও বেশি তেজোদীপ্ত হয়ে ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ইন্তিফাদা শুরু হয়েছিল নিরস্ত্র ও অহিংস প্রতিরোধ কর্মসূচির মাধ্যমে। অস্ত্র ছিল কেবল প্রতীকী হাতিয়ার মাত্র। মূলত পাথর ছোড়া আর ইসরায়েলের সৈন্যদের বর্বরতার সামনে
সাহস করে বুক পেতে দেওয়াই ছিল ইন্তিফাদার অনন্যতা। কিন্তু যখন ইসরায়েলরা সেই নিরস্ত্র জনগণের উপর গুলি চালালো, নারী ও শিশুদের উপর নির্যাতন শুরু করলো, তখনই অল্প বিস্তর ককটেল বিস্ফোরণ শুরু করলো। পরবর্তী সময়ে সহিংসতার মাত্রাও আরেকটু বেড়ে গেল। শেখ ইয়াসিন ইন্তিফাদার সম্বন্ধে বলতেন, ইন্তিফাদাও চলতে থাকবে আর ফিলিস্তিনিদের দুর্ভোগও অব্যাহত থাকবে। একই সঙ্গে আমরাও দৃঢ় চেতনা নিয়ে আমাদের সংগ্রাম ও লড়াই চালিয়ে যাব। প্রথম দিকে ইসরায়েল নিশ্চিত হতে পারেনি এই ইন্তিফাদা ও বিক্ষোভ মূলত কে পরিচালনা করছে, তবে সন্দেহ করেছিল শেখ ইয়াসিন ও তার সংগঠনকেই। ইসরায়েল এরপর শেখ ইয়াসিনকে হুমকি ধামকি এবং তাকে দক্ষিণ লেবাননে নির্বাসনের ভয় দেখায়। শেখ ইয়াসিন অবশ্য চলমান ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে। একবার তাকে গাজাস্থ ইসরায়েলি কর্তৃপক্ষের মূল ঘাঁটি সারায়াতে ডেকে পাঠানো হয়। শেখ ইয়াসিন তখনও নিজেকে নির্দোষ দাবি করেন। 1987 সালের 14 ডিসেম্বর যখন প্রথমবারের মতো হামাসের প্রচারণাপত্র বিতরণ করা হয়, সেই প্রচারণাপত্রেও কারো কোনো স্বাক্ষর ছিল না। প্রচারণাপত্রের শেষে শুধু সংগঠনের নাম দেওয়া ছিল, দ্য ইসলামিক রেসিস্ট্যান্স মুভমেন্ট, আর আরবিতে 3টি অক্ষর দেওয়া হলো, যা ইংরেজিতে রূপান্তর করলে হবে HMS। এই প্রচারণাপত্র পেয়ে ইসরায়েল প্রাথমিকভাবে ইখওয়ানের ভেতরে কট্টর ইসরায়েল বিরোধী ব্যক্তিদেরই শত্রু হিসেবে টার্গেট করে। ইন্তিফাদা শুরু হওয়ার মাসখানেকের মধ্যেই ইসলামিক সোসাইটি আস-সাতির পরিচালক খলিল আল-কুয়া প্রথম আটক হন। এই মানুষটিও ফিলিস্তিনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার বয়স যখন 1.5 বছর, তখন 1948 সাল। ইসরায়েলি সেনারা সেই সময় তার জন্মস্থান দখল করে নেয়। তার পরিবার শিশু আল-কুয়াকে নিয়ে গাজায় পালিয়ে আসে। 1988 সালে ইসরায়েল তাকে লেবাননে নির্বাসনে পাঠায়, কিন্তু তার আগ পর্যন্ত খলিল আল-কুয়ার প্রায় গোটা জীবনটাই কাটে সাতি নামক গণ উদ্বাস্তু শিবিরে। খলিল আল-কুয়ার পর 1988 সালের 15 জানুয়ারি গ্রেফতার হন হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর আব্দুল আজিজ রান্তিসি। এরপর হামাসের নিরাপত্তা শাখার মাজেদের নেতা ইয়াহিয়া সিনওয়ার ও রাওহি মুস্তাহা গ্রেফতার হন। ইসরায়েলের মূলত সুযোগ খুঁজছিল যাতে ইন্তিফাদার পুরো দায়টা হামাসের নেতাদের উপর চাপানো যায়। 1988 সালের আগস্টে সেই সুযোগটা পেয়েও যায়, কেননা সেবারই প্রথম হামাস তাদের সনদ প্রকাশিত করে, যেখানে তারা দৃঢ়ভাবে ঘোষণা দেয় যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে আর ইসরায়েল নামক রাষ্ট্রটি মুছে দেওয়া না হবে, ততদিন তারা লড়াই অব্যাহত রাখবে। এরই মধ্যে জেরুজালেমে এক ব্যক্তিকে আটক হয়। তার আটকের সঙ্গে সামগ্রিক ঘটনার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ইসরায়েলি সেনাদের পাশবিক নির্যাতনে স্বীকার করে এই ইন্তিফাদা ঘটানোর জন্য সে হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা ইব্রাহিম আল ইয়াজুরিকে টাকা পাঠিয়েছে। সাথে সাথেই ইয়াজুরিকে আটক করে অমানবিক অত্যাচার চালানো হয়। নির্যাতনে ইয়াজুরি স্বীকার করেন তিনি ওই টাকা পেয়েছেন। একই সঙ্গে গাজায় হামাসের কোনো কোনো ব্যক্তির মাধ্যমে সেই টাকা বিতরণ করা হয়েছে তাও ফাঁস করে দেন। এভাবে ইসরায়েলের কাছে ইন্তিফাদার সামগ্রিক চিত্রই পরিষ্কার হয় এবং তারা সেই মোতাবেক কাজ শুরু করে। 1988 সালের আগস্টে তারা হামাসের নেতাদের বিরুদ্ধে গ্রেফতার ও আটক অভিযান শুরু করে। হামাসের নেতারা অবশ্য এই ধরনের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় আগাম সতর্কতাও নিয়ে রেখেছিলেন। তারা একটি ছায়া নেতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন, যাতে ইসরায়েলরা প্রথম সারির নেতাদের আটক করলেও দলে যেন নেতৃত্বের শূন্যতা সৃষ্টি না হয়। মাত্র 2 মাসের ব্যবধানে শেখ ইয়াসিন ছাড়া হামাসের শীর্ষ 120 জন নেতাকর্মী গ্রেফতার হন। ফলে আগে আটক হওয়া রান্তিসির সঙ্গে কারাবাসে যোগ দেন হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা সালাহ সিহাদা, ইব্রাহিম আল ইয়াজুরি, মোহাম্মদ সামা, আব্দুল ফাত্তাহ দুখান, ইসা আন-নাসার। যদিও আটককৃতদের অনেকেই নির্যাতনের মুখে স্বীকার করে শেখ ইয়াসিনই এই আন্দোলনের প্রতিষ্ঠাতা, তারপরও ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে আটক না করার সিদ্ধান্ত নেয়। তারা মূলত শেখ ইয়াসিনকে মুক্ত রেখে তার কাজের ধরন বা নেটওয়ার্ক সম্বন্ধে জানতে চাচ্ছিল। শেখ ইয়াসিন জেল থেকে ছাড়া পাওয়ার মাত্র 3 বছরের মাথায় কিভাবে এত বড় একটি সংগঠন গড়ে তুললেন, কিভাবে
তিনি যোগাযোগ রক্ষা করতেন, সেটাই ছিল ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিস্ময় ও মাথা ব্যথার কারণ। তাই তারা শেখ ইয়াসিনকে আটক না করলেও তার উপর 24 ঘন্টা কড়া নজরদারির ব্যবস্থা করে। ঘটনাচক্রে এই গণগ্রেফতারের ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকলেও একই সময়ে হামাসের দুটি সামরিক সেলের কিছু সদস্য গ্রেফতার হয়। তারা জাবালাই ও বেইত কাহানুনে কাজ করত। এই দুটি সামরিক শাখা মূলত ইসরায়েলি সহযোগীদের পরাস্ত করার কাজ করত, কিন্তু এই কাজের বাইরে তারা গাজা ও পশ্চিম তীরে টহলদার 5টি ইসরায়েলি গ্রুপের উপরও হামলা চালায়। এ সময় তারা নিজেদের তৈরি কিছু বিস্ফোরক ব্যবহার করে। এই অভিযানগুলো পরিচালনা করে 1938 সালের 24শে জুলাই, যেদিন ছিল পবিত্র ঈদুল আজহা। ঘটনার পরপরই তাদের সদস্যদের শনাক্ত ও আটক করা হয়। তারপর কালক্ষেপণ না করে বিচারের আওতায় আনা হয়। পরবর্তী সময়ে এই দুটি সামরিক সেলকে পরিচালনার জন্য সালাহ সিহাদাকে সন্দেহ করা হয়। এদিকে হামাসের ছায়া নেতৃত্ব ইন্তিফাদার প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজগুলোকে চালিয়ে নেওয়ার দায়িত্ব গ্রহণ করে। অন্যদিকে শেখ ইয়াসিন ও তার সহযোগীরা মিলে নতুন আরেকটি সামরিক সেল গঠন করেন, যার নাম সেল 101। এই সেলের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ সারাতিহা। তাকে বাছাই করার কারণ ছিল দুটো। প্রথমত, তার অভিজ্ঞতা, এবং দ্বিতীয়ত, অন্য যে কারোর তুলনায় তিনি ইসরায়েলি সেনাদের জিজ্ঞাসাবাদে অনেক বেশি নির্লিপ্ত ও ধীর থাকতে পেরেছিলেন। হামাস তাকে নেতৃত্বের ভার দিয়ে এমন একটি যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করেন যা ছিল অত্যন্ত গোপনীয় ও সূক্ষ্মভাবে পরিচালিত। তারা এর নাম দেন ডেড স্পট টেকনিক। এই কৌশলের ধরন ছিল কারো নাম না জানিয়ে কোন একটা জায়গায় গোপন বার্তা রেখে আসা। যিনি বার্তাটা গ্রহণ করবেন তিনি কেবল বার্তাটি পাওয়ার কিছুক্ষণ আগে এর সম্পর্কে জানতে পারবেন। সারাতিহা তার এই কাজের জন্য খুব সতর্কতার সঙ্গে লোক বাছাই করতেন। নতুন বাছাইকৃত লোকেরাও তার সাথে ডেড স্পটের মাধ্যমে যোগাযোগ করত। ফলে নিরাপত্তার বিষয়টি মোটামুটি নিশ্চিদ্র ও নিরাপদ রাখা সম্ভব হতো। এত সব সতর্কতা অবলম্বনের কারণ যাতে সদস্য পরিচয়ের আড়ালে ইসরায়েলের কোনো চর তাদের সেলে ঢুকে না পড়ে। জাতীয়তাবাদী আন্দোলনের মতো না হলেও ইসলামপন্থী আন্দোলনে যারা আসত তারা মনের ভেতর সবসময় শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা লালন করত, কিন্তু তাদের না ছিল সামরিক প্রশিক্ষণ আর না ছিল অভিজ্ঞতা। অধিকাংশ সময়ে তারা যা করত সেগুলোর কোনো সুদূর প্রসারী প্রভাবও পড়ত না। তবে এ সকল ইসলামপন্থীদের দ্রুততম সময়ের মধ্যে কাজ বুঝে নেওয়ার আগ্রহ ছিল। এরা প্রথম অপারেশনে একজন ইসরায়েলি ঠিকাদারকে টার্গেট করে, যে কিনা গাজার সাইক রাদন নামক এলাকায় একটি কূপ খননের কাজ পেয়েছিল। ওই ঠিকাদার মার্শাল আর্ট জানত, ফলে সে নিজেকে আক্রমণের হাত থেকে সুরক্ষা করতেও সক্ষম হয়। ইসলামপন্থীদের দ্বিতীয় অপারেশনে তারা একটি ইহুদি বসতিতে আগুন জ্বালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এই কাজও তেমন একটা প্রভাব পড়েনি। তবে তৃতীয় ও চতুর্থ ধাপে তারা যে অপারেশন দুটি পরিচালনা করে তাতে ইসরায়েলে ভয়াবহ প্রভাব পড়ে, আর এই পরপরই ইসরায়েল হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে। 1989 সালের 16 ফেব্রুয়ারি নতুন গঠিত সামরিক সেলের সদস্যরা ইসরায়েলে বেড়াতে যায় এবং সেখানে সার্জেন্ট আভি সাসপোটার্সকে অপহরণ করে। এই সার্জেন্টকে নিয়ে তারা কি করবে তারা কোনো পরিকল্পনা ছিল না, তাই তারা তাকে হত্যা করে মাটি চাপা দেয়। এর পরপরই 1989 সালের 3 মে তারা সার্জেন্ট ইলান সাদনকে অপহরণ করে হত্যার পর মাটি চাপা দেয়। সাদনকে খুঁজতে এসে ইসরায়েলি বাহিনী সাসপোটার্সের মৃতদেহ উদ্ধার করে, আর সাদনের মৃতদেহ খুঁজে পেতে 7 বছর অপেক্ষা করতে হয়, কেননা 7 বছর পর গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পেয়ে তারা সাদনের মৃতদেহ চাপা দেওয়ার স্থানটি শনাক্ত করে। এতদিন সময় লাগার অনেকগুলো কারণ ছিল। যে গাড়িতে সাদনকে অপহরণ করা হয় সেই গাড়ির নাম্বার প্লেটটি ছিল ইসরায়েলি, আর গাড়িটিও ছিল চোরাই মার্কেট থেকে সংগ্রহ করা। ইসরায়েলরা সেই গাড়িটির সূত্র ধরে এমন একটি স্থানে পৌঁছায় যেখানে হামাসের সামরিক শাখার প্রধান বসবাস করতেন। তারা গাড়িটি রেখে দিয়েছিলেন যাতে এটি ব্যবহার করে আবারও ইসরায়েলে প্রবেশ করে আরও কিছু অপহরণ করতে পারেন। ইসরায়েলি সেনাবাহিনী যতদিনে তাদের নিখোঁজ সেনার অপহরণের গোটা চিত্রটি আবিষ্কার করতে পারে
ততদিনে সামরিক শাখার সকল সদস্য ফিলিস্তিন থেকে সীমান্ত পাড়ি দিয়ে চলে যেতে সক্ষম হয়। তবে সারাতিহাই শুধু পালাতে পারেননি, ফলে গ্রেফতার হন। ইসরায়েলি বাহিনী তার উপর প্রচণ্ড অত্যাচার চালায়। একটা পর্যায়ে তিনি একজনের নাম ফাঁস করেন, যিনি ছিলেন ডেড স্পটের অন্যতম প্রধান সমন্বয়কারী। ওই ব্যক্তিও পরবর্তী সময়ে গ্রেফতার হন। প্রচণ্ড অত্যাচারের মুখে তিনি স্বীকার করেন তারা সকল অর্থ ও নির্দেশনা সরাসরি শেখ ইয়াসিনের কাছ থেকেই পান। তাৎক্ষণিকভাবে শেখ ইয়াসিনকেও আটক করা হয়। এটা ছিল হামাসের বিরুদ্ধে ইসরায়েলি দ্বিতীয় দফা গ্রেফতার অভিযান। এই অভিযানে তারা গাজা ও পশ্চিম তীর থেকে হামাসের 1500 নেতাকর্মীকে আটক করে। পরবর্তী সময়ে শেখ আহমদ ইয়াসিন 1989 সালের 18 মে তার গ্রেফতার ও গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বলেন, আমি বাড়িতেই ছিলাম। সেই সময়গুলোতে প্রতিদিন রাত 9টা থেকে পরদিন ভোর পর্যন্ত কারফিউ জারি থাকত। বাড়িতে সেদিন কিছু মেহমান ছিলেন যারা কারফিউ শুরু হওয়ার আগে নিজেদের বাড়ি ফিরতে চেয়েছিলেন। ইসরায়েলি সেনারা রাত 9টা 5 মিনিটে আমার বাড়ি ঘেরাও করে। কিছু সেনাকে গাড়িতে রেখে বাকিরা দেওয়াল টপকে প্রবেশ করে। অবশ্যই দৃষ্টি মনে হচ্ছিল আমার মতো সামান্য এক ব্যক্তিকে আটক করার জন্য গোটা ব্যাটালিয়ন চলে এসেছে। গোয়েন্দা সংস্থার কিছু লোক আমার কাছে এসে বলল, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে কাপড় পরার সুযোগ দিন। ওরা সুযোগ দিলে কিছু পোশাক এবং আমার হুইল চেয়ারটাও সঙ্গে নিলাম। ওরা জানতে চাইল, আপনার ছেলে কোথায়? আমি বললাম, এই তো এখানে আছে। বলল, তাকেও নিয়ে চলুন, সে আপনাকে সাহায্য করতে পারবে। তারা আমার ছেলে আব্দুল হামিদকেও নিল। তখন তার বয়স মাত্র 16 বছর। অল্প কিছুদিন আগেই পরিচয়পত্র পেয়েছে। যা হোক, তারা আমাকে নিয়ে গিয়ে একটা রুমে বসালো আর সঙ্গে সঙ্গে চিৎকার করে গালি দেওয়া শুরু করলো। শুরু হলো নির্যাতন। তারা আমার মুখে থুতু ফেললো এবং একই সঙ্গে চড় থাপ্পড় মারা শুরু করলো। একটা ট্রে এনে তার উপর আমার মাথাটি উপর করে রাখলো। এরপর পেছন থেকে আমার ঘাড়ের রগগুলো উপর থেকে নিচে আবার নিচ থেকে উপরে কিভাবে যেন চাপ দিল। মনে হচ্ছিল রগগুলো যেন ভর্তা হয়ে যাচ্ছে। আমি প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিলাম। এবার তারা আমার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকলো, যতক্ষণ না বুকটা ব্যথায় নীল হয়ে যায়। তারপর তারা আমার ছেলেকে নিয়ে এলো। তারা আমার সামনে তাকে মেঝেতে ছুঁড়ে ফেলে 4 জন মিলে পাগলা কুকুরের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। একজন তার গলা চেপে ধরল, একজন তাকে মারতে শুরু করলো, আর একজন শারীরিকভাবে অপদস্থ করা শুরু করলো। সে পাগলের মতো চিৎকার করছিল। আমাকে বলল, যদি তোর ছেলের প্রতি মায়া থাকে তাহলে স্বীকার করে নে, তাহলেই সব শেষ হয়ে যাবে। হামাস তো এরই মধ্যে শেষ হয়ে গেছে, তাই এখন আর নিজের দায় অস্বীকার করে তুই কি তোর দলকে বাঁচাতে পারবি? আমি তাদের সাফ জানিয়ে দিলাম আমার কিছুই বলার নেই। তারা চলে গেল। কয়েক ঘন্টা পর আবারও এসে আমার ছেলের উপর বেদম প্রহার শুরু করলো। তাদের অত্যাচার এতটাই ভয়াবহ ছিল, সে প্রায় মরেই গিয়েছিল। তারপর ওরা তাকে নিয়ে যায়। পরবর্তী 4টি দিন আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। এই 4টি দিন আমাকে এক মুহূর্তের জন্য হুইল চেয়ার থেকে নামতে দেয়নি। 2-3 ঘন্টা পর পর এসে জিজ্ঞাসাবাদের নামে আমার উপর অত্যাচার করত। আমি অজ্ঞান হয়ে চেয়ারই পড়ে থাকতাম। জ্ঞান ফেরার পরে দেখি আমার সামরিক শাখার অন্য নেতারা যারা আমার আগে গ্রেফতার হয়েছিলেন তাদেরও আমার কাছে নিয়ে আসা হয়েছে। প্রথমে এলেন সালাহ সিয়াদা। তিনি আমাকে দেখিয়ে বললেন, আমি আপনার কাছ থেকে $2500 নিয়েছি, এর বেশি কিছু আমার বলার নেই। এরপর আমার কাছে সেই সব ব্যক্তিদের আনা হয় যারা হামাস কর্তৃক অপহৃত ইসরায়েলি সহযোগীদের জিজ্ঞাসাবাদ করত। তারা আমাকে দেখিয়ে বলল, আমরা আপনার কাছে এসেছিলাম এবং আপনি ফতোয়া দিয়েছিলেন ইসরায়েলের সহযোগীদের হত্যা করা জায়েজ। আমার মনে হলো তারা ইসরায়েলদের কাছে কি কি স্বীকার করেছে এটা আমাকে অবহিত করলো। এই ঘটনাগুলো যখন ঘটেছিল তখন ইসরায়েলি সেনারা চারিদিকে দাঁড়িয়ে তা দেখছিল। তাদের জানার বেশি আগ্রহ ছিল আমার পরে এই আন্দোলনের কে নেতৃত্ব দেবে। আমি বলেছিলাম, এটা একটা তৃণমূল সংগঠন। আপনি একটি গাছকে উপড়ে ফেললে নতুন চারা থেকে আবারও গাছ জন্ম নেবে। আমি আরও বললাম, আমার যতটুকু দায় তা অস্বীকার করার কোনো মানসিকতা আমার নেই। আমার বিরুদ্ধে এই পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে তা দিয়েই আমাকে বিচার শুরু করা যায়। আমি ইসরায়েলের সহযোগীদের হত্যা করার ব্যাপারে
ফতোয়া দিয়েছিলাম, আর একজন ফিলিস্তিনি হিসেবে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার আমার আছে। 2 দফা গণগ্রেফতার হামাসকে বিপর্যস্ত করে, কারণ এই অভিযানগুলোর মাধ্যমে সংগঠনের প্রথম ও দ্বিতীয় সারির সকলেই আটক হয়। ইসরায়েল এই আন্দোলনকে অনেকটাই কাবু করে, তবে এটাও ঠিক ইসরায়েলের এই দমন-ভিযানের ফলে হামাসের সামরিক ক্ষমতার বিষয়টি প্রথমবারের মতো অনুধাবন করা যায়। বিগত কয়েক বছর ধরে হামাস গঠনের প্রস্তুতি চলেছিল, ততদিনে এর কিছু আলাদা শক্তিও তৈরি হয়েছিল। ইসরায়েলের এসব দমনপীড়ন ফিলিস্তিনের বাইরে থাকা জিহাজগুলোকে উদ্বিগ্ন করে। অবশ্য এর আগের বছরই জিহাজের নেতৃত্বের কাঠামোতে বিভিন্ন স্তর প্রতিষ্ঠা করা হয়েছিল। জিহাজে সবচেয়ে বেশি ক্ষমতাধর ছিল ইস্তিহারি বা দ্য কনসালটেটিভ কাউন্সিল, আর নিচের দিকে ছিল তানফিদি বা দ্য এক্সিকিউটিভ কমিটি। যে কমিটিগুলো হামাসের বিভিন্ন লজিস্টিক সাপোর্টগুলো সরবরাহ করত সেগুলোকে, এবং গণকমিটিগুলো তত্ত্বাবধান করত এই তানফিদি। তবে ইস্তিহারির সদস্যরা নির্বাচিত ছিল না। সংগঠনের দৃষ্টিভঙ্গি ছিল ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের দায়িত্বশীলরা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন, আর ফিলিস্তিনের বাইরে যেখানে ফিলিস্তিনদের সংখ্যা উল্লেখযোগ্য সেখানেও এই ধরনের নির্বাচন হতে পারে, তবে যেখানে সংখ্যা একেবারেই নগণ্য সেখানকার হিসাব ভিন্ন হতে পারে। 1989 সালের বিপর্যয়ের পর গোটা তানফিদের দৃষ্টি মুসা আবু মারজুকের দিকে চলে যায়। মারজুক তখন যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণা করছিলেন। সংগঠনের লোকেরা তাকে দ্রুতই গাজায় ফিরতে বলে, যদিও মারজুক নিয়মিতই গাজায় যাতায়াত করতেন। তার একমাত্র করণীয় ছিল ক্ষতিগ্রস্ত সংগঠনটিকে যতটা পারা যায় সংগঠিত করা। মারজুক আগাগোড়াই শেখ আহমদ ইয়াসিনের ঘনিষ্ঠজন ছিলেন, তাই তাকে কেউ কখনোই অপ্রত্যাশিত বা অনুপ্রবেশকারী মনে করত না, বরং অনুগত বন্ধু বলেই বিবেচনা করত। আবু মারজুক জনসম্মুখে আবু উমর নামে পরিচিত। গাজায় ফিরলেন আবু মারজুক। নতুন করে কাজ করতে গিয়ে দেখেন শুধু গুটি কয়েক লোক বাইরে আছে, কারণ ইতিমধ্যে সিনিয়র দায়িত্বশীলদের প্রায় সকলেই গ্রেফতার হয়েছেন। যে অল্প কয়েকজন ঊর্ধ্বতন দায়িত্বশীল তখনও মুক্ত ছিলেন, তার মধ্যে সাইদ আবু মুসামি ছিলেন অন্যতম। বাধ্য হয়ে আবু মারজুক তার উপর বেশি ভরসা রাখেন। বাদবাকি যারা ছিলেন তারা মূলত চলমান সংকটের পূর্বে সংগঠনে তেমন প্রভাবই রাখতেন না, তাই যা কিছু আছে তাই নিয়ে লড়াই করার প্রস্তুতি নেন আবু মারজুক। তিনি প্রত্যাশা করেছিলেন যারা জেলে আছেন তারা পরবর্তী কয়েক মাসের মধ্যে আস্তে আস্তে মুক্ত হবেন। আবু মারজুক একটি প্রাদেশিক নতুন কাঠামো গঠন করে আবারও ছুটিতে যান। তবে এটা ঠিক, গ্রেফতার অভিযানে যে 1500 জন আটক হয়েছিল, পরবর্তী 6 মাসের মধ্যে তাদের অনেকেই ছাড়া পায়, কেননা ইসরায়েল তাদের হুমকি মনে করছিল না। এটাই ছিল হামাসের সাংগঠনিক ইতিহাসের অন্যতম টার্নিং পয়েন্ট, কেননা এই সময়ে হামাসের অভ্যন্তরীণ শক্তি কার্যকর হয়ে বাহ্যিক কাঠামোর নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে। আগে লজিস্টিক সাপোর্ট দেওয়া ছাড়া এই অভ্যন্তরীণ কাঠামোর তেমন কাজই ছিল না। 1989 সালের মাঝামাঝি পর্যন্ত বাহ্যিক কাঠামোটি সংগঠনের অর্থায়ন, পরামর্শ ও অন্যান্য সহযোগিতা দেওয়া অব্যাহত রাখে। সংগঠনকে নতুন কাঠামো দান করার পাশাপাশি আবু মারজুকের আরেকটি উদ্দেশ্য ছিল। তার ইচ্ছা ছিল একটি কৌশল প্রণয়ন, যাতে আর কখনোই গোটা সংগঠন বিলুপ্ত বা ধ্বংস হওয়ার মতো অবস্থায় না পৌঁছায়। তিনি চিন্তা করলেন, হামাসের গোটা নেতৃত্ব যদি ফিলিস্তিনে থাকে তাহলে ইসরায়েল দমনপীড়ন বা গ্রেফতার অভিযান চালিয়ে বারবার মেরুদণ্ড ভেঙে দিতে সক্ষম হবে। এজন্য বিশ্বের অন্যান্য শহরে যেমন কুয়েত, আম্মান, লন্ডন, ওয়াশিংটনে বসে কিছু মানুষ কাজ করবে। এতে তারা দূর থেকে ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। হামাসের কিছু নেতা বাইরে থাকলে তারা যে শুধু ইসরায়েলের পীড়নের হাত থেকে বাঁচবে তাই নয়, বরং পিএলওর নানা কুচক্র থেকেও নিরাপদ থাকতে পারবে। কেননা হামাসের শীর্ষ নেতারা জেলে যাওয়ার পর পিএলও নিরবিচ্ছিন্নভাবে হামাসের মধ্যম সারির নেতাদের নিজেদের দলে ভেড়াতে চেষ্টা করেছে। তারা এই কাজ করছে কাউকে ভয় দেখিয়ে, কাউকে প্রলোভন, কিংবা কাউকে আবার ভিন্ন কোনো কৌশলে। আবু মারজুকের নতুন কাঠামো কাজ শুরুর পর সবকিছু আবার স্বাভাবিক রুটিনে চলে আসে। ইসরায়েল প্রতি বছর একটি গ্রেফতার অভিযান পরিচালনা করত।
1990, 1991 ও 1992 সালে গ্রেফতার অভিযানের মাত্রা ছিল ব্যাপক, তবে তাতে খুব একটা ক্ষতি হয়নি। আর তাছাড়া আবু মারজুকের সময়োপযোগী কৌশলের কারণে হামাসের পুনরায় সংগঠিত হওয়ার কাজটিও বাধাগ্রস্ত হয়নি। ভারসাম্যপূর্ণ এই প্রতিরক্ষামূলক নতুন কাঠামোর উপর ভর করে হামাস বিপর্যয়ের ধাক্কা অনেকটাই সামনে ওঠে। ব্যাপারটা এমন, এরপর ইসরায়েল হামাসের উপর যখনই কোনো আঘাত হানে, হোক সেটা কম কিংবা বেশি, তাতে হামাসের ব্যাপারে জনগণের সহানুভূতি আরও প্রগাঢ় হয়ে ওঠে। হামাসের প্রতি অমানবিক আচরণগুলো কিভাবে হামাসকে পিএলওর বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে, ইসরায়েল প্রথম দিকে এটা বুঝতেই পারেনি। হামাসের বিরুদ্ধে অপপ্রচার তখনই সবচেয়ে বেশি বেড়ে যায় যখন পিএলও তার নিজের সংবিধান বাতিল করে। 1988 সালের ডিসেম্বরে ইয়াসির আরাফাত ঘোষণা দেন পিএলও ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করে এবং তারা জাতিসংঘে 242 ও 338 নং প্রস্তাবনার আলোকে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় অংশ নেবে। পিএলওর এই ঘোষণায় লাখো ফিলিস্তিনি শরণার্থীর অধিকার ও নিজ ভূমিতে ফেরার স্বপ্ন ধূলিসাৎ হয়। এই ঘোষণার ফলে পিএলও মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের আস্থাভাজন হয়ে যায়, কিন্তু একই সঙ্গে লাখো ফিলিস্তিনি উদ্বাস্ত এবং বিভিন্ন দেশে বসবাসরত হাজারো নাগরিকের আস্থা ও বিশ্বাসকে চিরতরে হারিয়ে ফেলে। আর পিএলওর গ্রহণযোগ্যতা যত কমে, হামাসের জনপ্রিয়তাও ততই পাল্লা দিয়ে বাড়তে থাকে। ছুরির যুদ্ধ। হামাসের সামরিক সক্ষমতাকে পুনর্জীবিত দলকে সংগঠিত করা ছাড়াও আরও বেশ কিছু বিষয় অপরিহার্য ছিল, আর ইসরায়েলের কিছু কর্মকাণ্ড সেই প্রক্রিয়াকে আরও সহজ করে দেয়। 1990 সালের 8 অক্টোবর ইসরায়েলি বর্বরসেনারা জেরুজালেম আল আকসা মসজিদ কম্পাউন্ডে ঢুকে নামাজরত মুসল্লিদের উপর গুলি চালায়। এতে 22 জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেন এবং 200 ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হন। ওই দিন ইহুদিরা মুসলিমদের পবিত্র মসজিদ টেম্পল মাউন্ট ফেইথফুল নামে একটি অনুষ্ঠান আয়োজন করছিল। এর মধ্য দিয়ে তারা সেখানে উপাসনালয় স্থাপন করতে চেয়েছিল। এই জন্য সেদিন মুসলিমরা সেখানে একত্রিত হয়েছিল। একই দিনে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যার খবর পেয়ে আমির সাউদ আবু সারহান নামে একজন ব্যক্তি উত্তেজিত হয়ে 3 জন ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাতে হত্যা করে। অভিযোগ করা হয় আমির সাউদ হামাসের সাথে সম্পৃক্ত ছিল। ছুরি দিয়ে হত্যার এই ঘটনা নতুন এক যুদ্ধের সূচনা করে, যাকে বলা হয় ওয়ার অব দ্য নাইফস বা ছুরি দিয়ে যুদ্ধ। 1990 সালের 14 ডিসেম্বর জাফাতে একটি অ্যালুমিনিয়াম কারখানায় কর্মরত ইসরায়েলের উপর গাজার 2 জন নাগরিক ছুরি দিয়ে হামলা চালায়। এই 2 জন সেদিন সকালে গ্রিন লাইন পার হয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তাদের নাম মারওয়ান আবু জাইক ও আশরাফ আল বালুজি। তারা হামাসের নামে এই ঘটনাটি ঘটায় এবং দাবি করে হামাসের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই হত্যাকাণ্ডটি চালিয়েছে। এই ঘটনার পর তারা অবশ্য পালিয়ে যেতেও সক্ষম হয়। এই 2 জন হল ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইতিহাসের প্রথম মুতারাদুন বা পলাতক। তবে শীঘ্রই এরকম পলাতকের সংখ্যা কয়েক হাজারে পৌঁছে যায়। তারা অবশ্যই হতাহতের কাজে না গিয়ে বরং ইসরায়েলি সেনাদের পাথর ছুঁড়ে উধাও হয়ে যেত, ফলে তারা আইনি চোখে পলাতক থেকে যায়। 1990 সালের 24 ডিসেম্বর জাফার ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে হামাসের সর্বশেষ অংশের বিরুদ্ধে ইসরায়েল চূড়ান্ত পর্যায়ের দমনপীড়ন শুরু করে। হামাসের সঙ্গে ন্যূনতম সম্পর্ক আছে এরকম অভিযোগ তারা গাজা ও পশ্চিম তীর থেকে প্রায় 1700 জনকে আটক করে। 1989 সালে মুসা আবু মারজুক হামাসের যে নতুন কাঠামো তৈরি করেছিলেন, এর সাথে সম্পৃক্ত অনেকেই এই গ্রেফতার অভিযানে আটক হয়। পূর্বের তুলনায় এবার অভিযানে পশ্চিম তীর অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, কেননা ইসরায়েল অভিযোগ করেছিল এই দুই ছুরিকাঘাতকারীকে পশ্চিম তীরের কোনো এক বাসিন্দা আশ্রয় দিয়েছিল। তবে ইসরায়েলের সেই নিপীড়নের পরও হামাস সেই ক্ষতিটি অল্প সময়ের মধ্যেই কাটিয়ে উঠতে সক্ষম হয়, যেহেতু নেতৃত্বের অনেকটাই তখন বিদেশে থাকা দায়িত্বশীলরা নিয়েছিলেন। তাই ইসরায়েলি নির্যাতনের তাদের কার্যক্রমে তেমন কোনো প্রভাব ফেলেনি। বাইরের দায়িত্বশীলদের কার্যক্রম আরও বিকশিত হয় যখন হামাসের শীর্ষ 4 নেতা ফিলিস্তিনের ভেতর থেকে তাদের সঙ্গে যোগ দেন। ততদিনে কারাগার থেকে মুক্ত হয়ে
ইমাদ আল আলামি, ফাদল আল জাহার, মুস্তাফা আল কানু ও মুস্তাফা আল লিদাভি লেবাননে চলে যান। এরপরেই তারা হামাস আন্তর্জাতিক নেতৃত্বের কাঠামোর আওতায় প্রবেশ করে। এদিকে ইসরায়েলের একটি সামরিক আদালতে শেখ আহমদ ইয়াসিনের বিচার শুরু হয়। 1990 সালের গোড়ার দিকে মামলার শুনানি শুরু হয়। কয়েক দফা শুনানির পর 1991 সালের 16 অক্টোবর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, সঙ্গে অতিরিক্ত আরও 15 বছরের কারাদণ্ড। ইসরায়েলের সামরিক প্রসিকিউটর তার বিরুদ্ধে হামাস প্রতিষ্ঠা, সাধারণ ফিলিস্তিনি ও ইসরায়েলি সেনা হত্যাসহ যতগুলো অভিযোগ আনে আদালতে তার সবগুলোই প্রমাণিত হয়েছে বলে রায় দেয়। শেখ ইয়াসিন আদালতে ইসরায়েলি সেনাদের অপহরণ ও হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করলে হামাস প্রতিষ্ঠার পুরো দায় গ্রহণ করে। তার বিরুদ্ধে রায় দেওয়ার 2 সপ্তাহ আগে 34 বছর বয়স্ক মোহাম্মদ আল সালাতিয়াকে ইসরায়েলি সেনাদের অপহরণ ও হত্যার দায়ে 3 বার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সেই সঙ্গে অতিরিক্ত আরও 30 বছরের কারাবাস দেওয়া হয়। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ক্র্যাকডাউনের একটি বড় প্রভাব পড়েছিল। এতে পলাতক হামলাকারীর সংখ্যা ক্রমশই বেড়ে যাচ্ছিল। এর মধ্যে যাদের সুযোগ ছিল তারা দেশ ত্যাগ করে, আর যারা দেশ ছাড়তে পারেনি তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। যারা এরকম পালিয়েছিল তারা চিন্তা করে নিজেরা তো স্বাধীনতা হারিয়েই ফেলেছে, তাই নতুন করে কিছু হারানোর নেই। তাই তখন তাদের একমাত্র কাজ হয় ছোট ছোট গ্রুপ গঠন করে ইসরায়েলের উপর হামলা চালানো। এভাবেই হামাসের সামরিক শাখা কাতিব আল শহীদ ইয়াজউদ্দিন আল কাসাম বা দ্য ম্যাটার ইয়াজউদ্দিন আল কাসাম ব্রিগেড জন্ম নেয়। এই শাখাটি পূর্বে প্রতিষ্ঠিত সামরিক শাখার কোনো অংশ ছিল না, বরং সম্পূর্ণ নতুন সত্তা নিয়ে কাজ শুরু করে। এই শাখার অধিকাংশ সদস্যই ছিল তরুণ, আর তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ইসরায়েলের নির্যাতনের প্রতিশোধ নেওয়া। তাছাড়া আগের সামরিক শাখাটির অর্থাৎ মুজাহিদুন আল ফালাস্তিনিউনের বেশিরভাগ প্রতিষ্ঠাতা সদস্যই তখন কারাগারে ছিলেন। তাদের অনেকের বিরুদ্ধে লম্বা কারাবাসের শাস্তি ঘোষণা হয়েছিল। তবে ইন্তিফাদা সহ ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলনে এই মুজাহিদুনের কার্যক্রম সব সময় প্রেরণা হিসেবে কাজ করেছে। ইসরায়েলের অন্যের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতীয়তাবাদের যে লড়াই, মুজাহিদুন আল ফিলাস্তিনিউন ছিল সেই লড়াইয়ের একটি ইসলামিক সংস্করণ। অন্যদিকে কাসাম ব্রিগেড ছিলেন সরাসরি ইন্তিফাদার একটি ফসল। মূলত ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিকে ইসরায়েলের বর্বরভাবে মোকাবিলার প্রতিক্রিয়া হিসেবে এই সামরিক শাখার আবির্ভাব ঘটে। প্রথম দিকে ইন্তিফাদা ছিল নাগরিকদের এক ধরনের অসহযোগ আন্দোলন। উদ্দেশ্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি, যাতে তারা ফিলিস্তিনিদের সাথে আরও মানবিক আচরণ করে। কিন্তু ইসরায়েলরা এই ইন্তিফাদাকে পাশবিক উপায়ে দমন করার চেষ্টা করায় ফিলিস্তিনের মানুষকে ক্রুদ্ধ করে তোলে। বিশেষ করে যুবকদের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সহিংস উপায়ে প্রতিশোধের স্পৃহা ক্রমশ তীব্র হয়ে ওঠে। আল কাসাম ব্রিগেড তাদের এই ছুরিযুদ্ধ 1992 সালের ডিসেম্বর মাস পর্যন্ত অব্যাহত রাখে, আর ডিসেম্বর মাস থেকেই হামাসের পরবর্তী প্রচেষ্টা শুরু হয়, যাকে হামাস ওয়ার অব 7 ডেজ বা 7 দিনের যুদ্ধ হিসেবে অভিহিত করে। 1992 সালের 7 ডিসেম্বর গাজায় কর্মরত একটি সশস্ত্র গ্রুপ গাজার আল গুজাইয়া থেকে বেইত লাহিয়াগামী সড়কে টহলরত একটি ইসরায়েলি সেনাদলকে ঘিরে 3 ইসরায়েলি সেনাকে হত্যা করে। একইভাবে 12 ডিসেম্বরে আরেকটি সশস্ত্র দল হেব্রনে টহলরত অপর একটি ইসরায়েলি সেনাদলকে ঘেরাও এবং 3 ইসরায়েলি সেনাকে হত্যা করে। 13 ডিসেম্বর সকালে আরেকটি সশস্ত্র গ্রুপ ইসরায়েলি সীমান্ত পুলিশের সার্জেন্ট মেজর নিসিম টেলেডোনাকে অপহরণ করে। সে তখন তার বাসভবন থেকে বের হয়ে পশ্চিম তীরের রামাল্লা শহরে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। হামাস সদস্যরা তাকে অপহরণ করে একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। রামাল্লাস্থ ইন্টারন্যাশনাল রেড ক্রস অফিসে ওই দিনই সকাল 11টায় 2 জন মুখোশ পরিহিত সদস্য ইসরায়েলের জন্য একটি বার্তা পাঠায়। তারা এক পুলিশ সেনাকে অপহরণের খবর প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাদের মুক্তির জন্য 3টি শর্ত দেয়। শর্তগুলো ছিল, ইসরায়েলি কর্তৃপক্ষকে ওই দিন রাত 9টা পর্যন্ত একটি ডেডলাইন বেঁধে দেওয়া হয়, তা না হলে সেই অপহৃত ব্যক্তিকে হত্যা করার ঘোষণা দেওয়া হয়। ইন্টারন্যাশনাল রেড ক্রসের একজন প্রতিনিধি এবং
মিশর, ফ্রান্স, সুইডেন ও তুরস্কের রাষ্ট্রদূতের উপস্থিতিতে অবিলম্বে শেখ আহমদ ইয়াসিনকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। সেই সঙ্গে তারা শেখ আহমদ ইয়াসিনকে আরও কখনো গ্রেফতার করবে না এই রকম নিশ্চয়তাও চাওয়া হয়। শেখ আহমদ ইয়াসিনের মুক্তির ঘটনাটি ইসরায়েলি টেলিভিশনে প্রকাশ্যে দেখানোর দাবি জানানো হয়। 10 ঘন্টার এই ডেডলাইন চলা অবস্থায় ইসরায়েল গোটা দেশে জরুরি অবস্থা ঘোষণা করে। সর্বশেষ 1973 সালের মিশরের সাথে যুদ্ধ সংঘটিত হওয়ার পরে এই ধরনের জরুরি অবস্থা আর কখনোই ঘোষণা করা হয়নি। ইসরায়েলরা সময় ক্ষেপণ করতে চাইছিল, কেননা তারা বুঝতে পারছিল না অপহরণকারীরা কতটা সিরিয়াস। সেই সঙ্গে তারা চিন্তা করছিল এই সময়ের মধ্যেই তারা অপহরণকারীদের শনাক্ত করতে কিংবা যেখানে লুকিয়ে রাখা হয়েছে সেটা খুঁজে বের করতে পারবে। তবে এই ঘটনাটির পরে হামাস গোটা বিশ্বের নজরে চলে আসে। সকল আন্তর্জাতিক মিডিয়া হামাসের এই কাজটিকে প্রচার শুরু করে। অপহরণকারীদের দুর্বল করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের সর্বশেষ অস্ত্রটি কাজে লাগায়। তারা ইসরায়েলি টেলিভিশনে শেখ আহমদ ইয়াসিনের একটি সাক্ষাৎকার প্রচার করে। তাদের মধ্যে ক্ষীণ আশা ছিল শেখ ইয়াসিন অপহৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অনুরোধ করবেন, আর তার অনুরোধে সাড়া দিয়ে অপহরণকারীরা হয়তো তাকে ছেড়ে দেবে। এই সাক্ষাৎকারটি অস্বাভাবিকভাবে হামাসকে গোটা বিশ্বে পরিচিত করে তোলে। সাক্ষাৎকারটি দেওয়ার সময় শেখ ইয়াসিনকে অসুস্থ দেখাচ্ছিল, কারণ এমনিতেও তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী। তার উপর দীর্ঘদিনের কারাবরণ তাকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল। তিনি সেই সাক্ষাৎকারে অপহৃত ব্যক্তিকে জীবিত রাখতে অপহরণকারীদের প্রতি অনুরোধ এবং একই সঙ্গে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষকেও অপহরণকারীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। এই প্রথম হামাসের ইতিহাসে শেখ ইয়াসিন ইসরায়েলি জনগণ তথা বিশ্ববাসীর সামনে প্রকাশ্যে কিছু কথা বলার সুযোগ পেলেন, যদিও এটা ছিল খুবই কম সময়ের জন্য। তারপরও এই সময়ের মধ্যে তিনি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাতময় পরিস্থিতি নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন। ইসরায়েল টিভিতে দেওয়া তার সেই সাক্ষাৎকারের বিবরণী নিম্নরূপ। প্রশ্নকর্তা: একটি সশস্ত্র দল একজন পুলিশ সদস্যকে অপহরণ করেছে এবং তার বিনিময়ে আপনার মুক্তি দাবি করছে। এ বিষয়ে আপনার মতামত কি? শেখ ইয়াসিন: কোনো মানুষই স্বাধীনতা হারাতে চায় না, কোনো মানুষই পরাধীন থাকতে চায় না। আমি মনে করি সাম্প্রতিক এই পরিস্থিতিতে প্রতিটি বন্দী মানুষকেই মুক্তি দেওয়া উচিত। প্রশ্নকর্তা: যদি অপহৃত পুলিশ সদস্যকে তারা মেরে ফেলে? শেখ ইয়াসিন: আমি তাদের পরামর্শ দেব এটা না করার জন্য, কেননা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দাবিগুলো মানার সুযোগ দেওয়া দরকার। প্রশ্নকর্তা: নীতিগতভাবে এই পুলিশকে হত্যা করার ব্যাপারে আপনার অবস্থান কি? শেখ ইয়াসিন: এই পুলিশ হত্যা, ফিলিস্তিনিদের হত্যা কিংবা সেনাবাহিনীর সদস্যদের হত্যা সবই আসলে একই সূত্রে গাঁথা। এসব হত্যাকাণ্ডের কারণ একটাই, তা হলো অবৈধ দখলদারিত্ব। যখনই দখলদারিত্বের অবসান ঘটবে তখন সব সংকটেরও সমাধান হবে। প্রশ্নকর্তা: পুলিশ সদস্যের অপহরণ নিয়ে যদি কিছু বলতেন। শেখ ইয়াসিন: এই ঘটনাটি কি আলাদা কিছু? সেটাও কিন্তু মূল সমস্যার সাথে একই সূত্রে গাঁথা। প্রতিদিন উভয় পক্ষের লোক হতাহত হচ্ছে। যখন আমরা দখলদারিত্ব বন্ধ করব তখনই এসব বন্ধ হবে। প্রশ্নকর্তা: কিন্তু তারা যদি অপহৃত পুলিশ সদস্যকে হত্যা করে তখন কি হবে? শেখ ইয়াসিন: আমি মনে করি না যে তারা ওই পুলিশ সদস্যকে হত্যা করবে। অপহরণকারীদের কিছু উদ্দেশ্য থাকে, কিছু দাবি দেওয়া থাকে। কর্তৃপক্ষের উচিত সেগুলো শোনা এবং তার সমাধানের চেষ্টা করা। প্রশ্নকর্তা: দখলকৃত এলাকায় যে হামাস নামক সংগঠনটি কাজ করছে তার উপর আপনার প্রভাব কতটুকু? শেখ ইয়াসিন: জেলে বসে আমি এই ব্যাপারে কি বলবো? আমি বন্দি অবস্থায় কিভাবেই বা আমার প্রভাব মূল্যায়ন করব? প্রশ্নকর্তা: কিন্তু আপনি তো দর্শনার্থী বা কারাবন্দির মাধ্যমে কিছু খবর নিশ্চয়ই পান। শেখ ইয়াসিন: যতটুকু আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারি তাতে বুঝতে পারি হামাস ক্রমশই বড় হচ্ছে। প্রশ্নকর্তা: হামাসের বড় হওয়া বলতে আপনি কি বোঝাতে চান? শেখ ইয়াসিন: আমি বোঝাতে চাই এই সমস্যার সমাধান কেবল ইসলামে আছে। প্রশ্নকর্তা: শান্তি প্রক্রিয়া এবং ওয়াশিংটন বৈঠক নিয়ে আপনার মতামত কি? শেখ ইয়াসিন: একজন ফিলিস্তিনিও নেই যে কিনা শান্তি চায় না। প্রতিটি ফিলিস্তিনি নাগরিক শান্তি পছন্দ করে, তবে শান্তি জিনিসটা এক একজনের কাছে এক এক রকম।
শান্তি পাওয়ার পথও এক একজনের কাছে এক এক রকম। ইসরায়েলরা অবশ্য অপহরণকারীদের দাবি মানতে অস্বীকার করে। ফলস্বরূপ অপহৃত পুলিশ সদস্য টোলেন্টনকে হত্যা করা হয়। তার মৃতদেহ পাওয়া যায় 1992 সালের 15 ডিসেম্বর পশ্চিম তীরের মালেহ আদুমি নামক একটি ইহুদি বসতির নিকটস্থ খালে। এই ঘটনার পরপরই তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন এবং 16 ডিসেম্বর তিনি হামাসের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানের নির্দেশ দেন। 17 ডিসেম্বর মাত্র একদিনের মধ্যেই 2000 ফিলিস্তিনিকে আটক করা হয়। এর মধ্যে 415 জন হামাস ও ইসলামিক জিহাদ নামক সংগঠনের নেতাকর্মী। এই 415 জনের অনেকেই নতুন এই অভিযানে আটক হয়েছিলেন। আবার এমনও অনেকে ছিলেন যারা আগে থেকেই কারাগারে ছিলেন। আবার কাউকে কাউকে সরাসরি নিজেদের বাসা থেকে তুলে আনা হয়েছিল। এদের সবাইকেই একটি গাড়িতে তুলে সরাসরি লেবানন সীমান্তে নিয়ে যাওয়া হয়। সেখানে নো ম্যানস ল্যান্ডের বরফ আচ্ছাদিত এলাকায় তাদের ফেলে দেওয়া হয়। এটা ছিল মানবতার সঙ্গে ইসরায়েলের নৃশংসতম রসিকতা। বিশ্বব্যাপী প্রচারণা। সারা পৃথিবী এই 415 জন মানুষকে আটকের ফুটেজগুলো দেখেছিল। কীভাবে কতগুলো লোককে ইসরায়েলরা চোখ বেঁধে হাত করা পরিয়ে পেছন থেকে হাতগুলো বেঁধে গাড়ির ভেতরে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয়েছিল। গোটা দৃশ্যই বিশ্ববাসী মিডিয়ার কল্যাণে দেখেছিল। পরবর্তী সময়ে আরও কিছু ঘটনা দেখে বিশ্ববাসীর মর্মবেদনা প্রচণ্ড বেড়ে যায়। কিছু প্রভাবশালী ইসরায়েলি হাইকোর্টের কাছে একটি রুলিং চেয়ে আবেদন করে যাতে ইসরায়েলি সরকার অন্যায়ভাবে এই মানুষগুলোকে বিতরণ করা থেকে বিরত থাকে। এই মানুষগুলোকে জুমিরেও ক্রসিং দিয়ে সবচেয়ে উত্তরে দক্ষিণ লেবাননের ইসরায়েল আরোপিত নিরাপত্তা জোনে নেওয়া হয়। অবশ্য লেবানিজ সেনারা তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইসরায়েল তাদের সীমান্ত বরাবর টেনে নেয়। এরপর মানুষগুলো সেখানে ফেলে চলে যায়। ইসরায়েলরা দাবি করে যেহেতু ভূখণ্ডটি লেবাননের সীমানাধীন, তাই তাদের কিছু করার সুযোগ নেই। ডিসেম্বরের সেই ভয়ঙ্কর শীতের রাতে 415 জন ফিলিস্তিনি খোলা আকাশের নিচে তুষারপাতের মধ্যে পড়ে থাকে। তাদের অধিকাংশের দীর্ঘদিন হাতকড়া পড়ে থাকায় হাতে ঘা হয়ে গিয়েছিল। এরপর মারাত্মক শীতে পড়ে থাকায় তাদের শরীরে পচন ধরে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্যাংগ্রিন। কয়েকদিনের মধ্যেই ইসরায়েল তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে বাধ্য হয়। তারা চেয়েছিল হামাসকে শাস্তি দিতে, কিন্তু তাদের কাজকর্মে বরং হামাসের উপকার হয়। আগে ইসরায়েল নিজেদের ফিলিস্তিনিদের সন্ত্রাসের শিকার হিসেবে পরিচয় দিত, কিন্তু নিজেদের বর্বরতার কারণে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং জেনেভা কনভেনশনের 33 ও 49 বিধি লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে নিন্দিত হচ্ছিল। এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দিচ্ছিল না। 1992 সালের 18 ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে 799 নং প্রস্তাবনা অনুমোদন করে। এই প্রস্তাবে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। বিশেষ করে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের বিতরণ করছে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। প্রস্তাবনায় ইসরায়েলকে ভবিষ্যতে এরূপ পদক্ষেপ না নেওয়ার ব্যাপারে সতর্ক এবং ক্ষমতাধর পক্ষ হিসেবে আহ্বান জানানো হয়। তারা যেন বিতাড়িত সবাইকে অবিলম্বে ফিরিয়ে এনে নিজ ভূমিতে বসবাসের সুযোগ করে দেয়। মার্জ আল জুহুর নামে একটি পরিত্যক্ত ভূমি ছিল। আগে সেখানে কোনো মানুষ বসবাস করত না, কিন্তু কয়েকদিনের মাথায় সেখানে একটি বসতি গড়ে ওঠে, যা গোটা বিশ্বের মানুষের আকর্ষণ ও সহানুভূতি অর্জন করে। গোটা বিশ্ব থেকে সাংবাদিকরা সেই শিবিরে ছুটে আসে। যারা বিতাড়িত হয়েছিল তাদের মধ্যে অধিকাংশ ছিল 16 থেকে 67 বয়সী। এই মানুষগুলো তাদের সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে যোগ্য ছিল। এর মধ্যে 17 জন বিশ্ববিদ্যালয় শিক্ষক, যাদের ডক্টরেট ডিগ্রিও আছে, 11 জন ডাক্তার। আবার ডাক্তারদের মধ্যে কিছু ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক, 14 জন প্রকৌশলী, 34 জন ব্যবসায়ী আর 5 জন সাংবাদিক। অন্যদিকে 109 জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাদের মধ্যে বেশিরভাগ পোস্ট গ্র্যাজুয়েট বিভাগের। 208 জন ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম। বাস্তবিক অর্থে তারা ছিল প্রত্যেকেই প্রচণ্ড শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। তাদের চেনা পরিবেশ থেকে তুলে নিয়ে পরিবার পরিজন থেকে দূরে নির্বাসনে পাঠানো হয়েছে, এটা ঠিক। প্রতিটি গ্রেফতার বা বিতরণমূলক অভিযানের পর হামাসের নেতৃত্বে কিছু শূন্যতার সৃষ্টি
এবং সার্বিকভাবে একটু ধাক্কা খেত, কিন্তু সেটা সাময়িক, কারণ প্রতিটি দমনাভিযানের পরই হামাসের নতুন নেতারা সামনে চলে আসত। প্রাথমিকভাবে তাদের হয়তো অভিজ্ঞতার কিছুটা ঘাটতি ছিল, কিন্তু খুব কম সময়ের মধ্যে তারা নিজেদের দায়িত্ব বুঝে নিত এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করত। আর এই বিষয়টি হামাসকে অন্য সকল আন্দোলন থেকে সব সময় আলাদা করেছে। হামাস এমন এক সংগঠন যারা কিনা প্রতিটি বিপর্যয় থেকে কিছু না কিছু অর্জন করেছে। যেমন সর্বশেষ বিতরণ কার্যক্রমে শতাধিক নেতাকর্মী নির্বাসনে পাঠালেও হামাস সেখানে থেকেও কিছুটা লাভবান হয়েছে। বিতাড়িতদের একটি দলের নেতৃত্বে ছিলেন ডক্টর আব্দু আল আজিজ আল রান্তিসি। এই বিতাড়িতদের প্রথমবার যেখানে ফেলে দেওয়া হয়েছিল তারা সেখানেই জোর করে থাকতে চাইল, নতুন করে কোনো শিবির যেতে চেয়েছিল না। এমনকি তারা প্রত্যাবর্তন করে ইসরায়েলেও প্রবেশ করার চেষ্টা চালায়, কিন্তু ইসরায়েলি সেনারা গুলি করে তাদের প্রতিহত করে। পরবর্তী সময়ে এই বিতাড়িতরাই নিজেরাই মুখায়েম আল আউদা বা দ্য ক্যাম্প অফ রিটার্ন চালু করে। এক পর্যায়ে তাদের বৈরুত যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে বলা হয় তারা সেখানে একবার গেলে গোটা আরব বিশ্বে ছড়িয়ে পড়ার সুযোগ পাবে। ষড়যন্ত্রটা এমন ছিল, তারা একবার দেশ ছাড়লে আর কখনোই ফিরতে পারবে না। আর ইসরায়েলরা ঠিক এটাই চেয়েছিল, কিন্তু তারা সে ফাঁদে পা না দিয়ে কোনো বিকল্প চিন্তা না করে নিজেদের বর্তমান ভাগ্যকে মেনে নেয়। যেহেতু এই গ্রুপে অসংখ্য শিক্ষক ছাত্র ছিল, তাই তারা ক্যাম্পেই একটি বিশ্ববিদ্যালয় চালু করেন, যার নাম দেওয়া হয় ইবনে তাইমিয়া বিশ্ববিদ্যালয়। এভাবে মুখায়েম ক্যাম্পটি একটি নিত্য নৈমিত্তিক কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মার্জ আল জুহরে এসে ক্যাম্পের ভেতরে ও বাইরে থাকা হামাসের নেতারা প্রথমবারের মতো পরস্পরের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পায়। তারা এই সুযোগকে কাজে লাগিয়ে দলকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার সাময়িক নির্বাসনটি তাদের জন্য শাপে বর হয়ে ওঠে। শুধু বাইরে থাকা নেতাদের সাথে দেখা সাক্ষাতের সুযোগই নয়, ভেতরে ছিল অথচ যোগাযোগ ছিল না এমন মানুষদেরও আবার নতুন করে এই ক্যাম্পে পাওয়া যায়। সাধারণ ইসরায়েলি অবরোধ, এক শহর থেকে অন্য শহরে যাওয়ার বিধিনিষেধের কারণেই এক দেশে থাকার পরও হামাস নেতারা সহজে অন্য সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেত না। মার্জ আল জোহরে যেহেতু অবারিত মেলামেলার সুযোগ পেয়েছিল, তাই তারা একটি গুরুত্বপূর্ণ কাজ করে। কাজটি হলো নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে দলের নীতি ও কৌশলের ব্যাপারে যতটুকু ভিন্নমত ছিল তা নিবারণ করার চেষ্টা। তাছাড়াও তারা তাদের জনসম্পদ ও অন্যান্য লজিস্টিক সাপোর্টের ব্যাপারে একটি মূল্যায়ন করেন। একই সঙ্গে বিগত বছরগুলোতে একের পর এক বিপর্যয়ের কারণে নেতৃত্ব যে সংকট তৈরি করেছে সেগুলো পুনর্নির্ধারণ এবং ফিলিস্তিনের ভেতর বাইরে ক্রিয়াশীল বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের প্রচেষ্টা চালান আর সফলও হন। নির্বাসনে থাকা অবস্থায় আরেকটি বড় কাজ তারা করেন, তা হলো সামরিক প্রশিক্ষণ। হামাস এই সুযোগে বিতাড়িত ও নির্বাসিত মানুষদের নানা ধরনের সামরিক কৌশল এবং হাতিয়ারের ব্যাপারে প্রশিক্ষণ দেয়। 2 জন ইসরায়েলি সেনার অপহরণকে কেন্দ্র করে হামাস যে সংকটে পড়ে, তার আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো হামাসের নামও সেভাবে জানত না, আর জানলেও তেমন গুরুত্ব দিয়ে প্রচার করত না। হামাসের কার্যক্রম কী কিংবা হামাস কী অর্জন করতে চায় তা নিয়েও তেমন কোনো আগ্রহ ছিল না। কিন্তু এবারে সংকটের পর বিশ্বজুড়ে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা হামাস নিয়ে আগ্রহী হয়। তারা হামাসের উপর নতুন নতুন রিপোর্ট, গল্প রচনা ও ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করে। ফলে হামাস অল্প সময়ে গোটা পৃথিবীতে আলোচিত সংগঠনে পরিণত হয়। কিছু মানুষ যারা নির্বাসনে ছিলেন, যেমন ডক্টর আব্দ আল আজিজ রান্তিসি, ডক্টর মাহমুদ আল জাহার, অধ্যাপক আজিজ দুয়াক নিয়মিত বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে উপস্থিত হন, কথা বলেন, সাক্ষাৎকার দেন। অধ্যাপক আজিল দুয়াক একবার CNN এর ল্যারি কিং লাভ অনুষ্ঠানে আসেন। সেই দিনটি ছিল বড়দিন এবং অধ্যাপক দুয়াক তার বক্তব্যে গোটা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি বড়দিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, তার মতো কিছু খ্রিস্টানও আছে যারা 0 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও একটা উদ্বাস্ত শিবিরে এবারের বড়দিনটি পালন করতে বাধ্য হচ্ছেন। তার এই বার্তা হামাসকে বিভিন্নভাবে গোটা বিশ্বের প্রতিটি মানুষ, প্রতিটি প্রতিষ্ঠান, এমনকি
বিভিন্ন দেশে সরকারের কাছে পরিচিত করায় সবাইকে নাড়া দিয়ে যায়। ফলে একদিকে ফিলিস্তিনের সংস্থাগুলোর সঙ্গে তাদের সম্পর্ক নতুনভাবে সৃষ্টি, অন্যদিকে আরব বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে হামাসের সম্পর্ক স্থাপিত হয়। এমনকি জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ পশ্চিমা বিভিন্ন সংস্থার সঙ্গেও হামাসের যোগাযোগ তখন থেকেই শুরু হয়। নির্বাসনে যাওয়ার প্রায় 8 মাস পর 1993 সালের 15 আগস্ট এই নির্বাসিত ব্যক্তিরা ইসরায়েলের একটি প্রস্তাবে রাজি হয়। প্রস্তাব অনুযায়ী প্রায় অর্ধেক নির্বাসিত ব্যক্তিকে অবিলম্বে ফিলিস্তিন ভূখণ্ডে এবং বাকিদের ডিসেম্বরের মধ্যে ফিরিয়ে নেওয়া হবে। প্রস্তাবনা অনুযায়ী সেপ্টেম্বর মাসেই 181 জন নিজ ভূমিতে ফিরে যায়। এদের বেশিরভাগ নিজেদের ঘরে ফেরে। অবশ্য এর মধ্য থেকে কাউকে আবার ইসরায়েলি কারাগার বা ডিটেনশন সেন্টারেও নিয়ে যাওয়া হয়। 1993 সালে 13 সেপ্টেম্বর পিএলও ও ইসরায়েলি কর্তৃপক্ষের মধ্যে ডিক্লারেশন অব প্রিন্সিপাল স্বাক্ষরিত হয়। তারই পরিপ্রেক্ষিতে 1993 সালের 14 ডিসেম্বর অবশিষ্ট নির্বাসিত ব্যক্তিদের দখলকৃত ফিলিস্তিনে ফিরিয়ে আনা হয়। তবে এবারও কাউকে বাড়িতে না পাঠিয়ে সরাসরি কারাগারে পাঠানো হয়।